আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। তাহলে সেটা কথা বলার চেষ্টা করছেন কেন? এইবার কিন্তু আমি আপনাকে বিরক্ত করছি না, আপনি করছেন। আচ্ছা, বিরক্ত করার জন্য সরি। একটু যেহেতু বিরক্ত করে ফেলেছি, তাহলে না হয় আরেকটু করি, পরে আবার সরি বলে দেবনি। মজা করছেন আমার সাথে? মোটেও না, মজা কেন করব? আপনার সাথে আমার মজা করার সম্পর্ক নেই। এক্স্যাক্টলি, ইভেন কোনো সম্পর্কই নেই। তাই অযথা আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মনন পাত্তা না দিয়ে বলে, শরীর কেমন এখন? জ্বর কমেছে? বেটার ফিল হচ্ছে? তাতে আপনার কি? অ্যাজ এ ডক্টর, পেশেন্টের হেলথ কন্ডিশন আমার কাছে ম্যাটার করে। আমার বিরক্ত লাগছে। এই আনারের দানা আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু পুরোটা শেষ করেনি জানলে বাবা রাগ হবে। মতাই কথা বলতে বলতে বাটি হাতে উঠে জানালার কাছে যায়। জানালা খুলে আনারগুলো ফেলে দিতে দিতে বলতে থাকে, আমি আপনার পেশেন্ট না, আর না আপনি আমার ডক্টর। আপনার হেলথ কন্ডিশন চেক করার শখ থাকলে গিয়ে বাচ্চাদের চেক আপ করুন, আমার থেকে। এতদূর বলতে মোহ থেমে যায়। নিচ থেকে কারো গলার স্বর শুনে থতমত খেয়ে যায়। অপ্রস্তুত ভঙ্গিতে হাত থেকে বাটিটাও জানালার বাহিরে পড়ে যায়। এবার নিচ থেকে ভেসে আসে শিহানের চেঁচানোর শব্দ। মোহ বিড়বিড়িয়ে ওঠে। কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থির 1 দিন। মোহর অবস্থা হয়েছে সেরকম। ওদিকে ফোনের অপর পাশ থেকে মননের গলা শোনা যাচ্ছে। হ্যালো মোহ, আর ইউ ওকে? কি হয়েছে? মোহ নিজের উপর অনুভব করা রাগটা মনের উপর ছেড়ে বলে, সব আপনার দোষ। বলেই ফট করে কলটা কেটে দেয়। মনন বোকার মতো ফোন হাতে নিয়ে বসে থাকে। সব তার দোষ মানে? সে তো কিছুই করেনি, তাহলে তার দোষটা কোথায়? চরম আশ্চর্য। মনন বিড়বিড়িয়ে বলে, আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? দরজা লক করে রুমের ভেতর বসে আছে মোহ। ওদিকে দরজায় জোরে করাঘাতে শুরু ভেসে আসছে। দরজার অপর পাশ হতে চেঁচাচ্ছে শিহান, দরজা লাগিয়ে বসে থেকে পার পাবে না তুমি, এক্ষুনি দরজা খুলো। আমাকে রাগাবে না মোহ, দরজা খুলতে বলেছি তোমাকে, তাড়াতাড়ি দরজা খুলো। মায়া নিজের বাবাকে শান্ত করার চেষ্টা করে জানতে চায়, তুমি রেগে আছো কেন? কি হয়েছে? কি করেছে মোহ? শিহানের রাগে গমগমের স্বরে, কি হয়েছে জানতে চাও? তোমার বোনকে আমি ফল খেতে দিয়ে গিয়েছিলাম, ও লুকিয়ে জানালা দিয়ে সেই খাবার ফেলে দেয়। আমি ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে কথা বলছিলাম কলে, ওই ফল সব আমার মাথায় পড়েছে। শুধু ফল ফেলে ক্ষান্ত হয়নি, ও ফলের বাটিও আমার মাথায় ফেলে দেয়। ভাগ্যিস বাটিটা কাচের ছিল না, না হলে কি হতো বুঝতে পারছো? এর কাছে লম্বা অভিযোগ আর নালিশ সম্পূর্ণ করে শান্ত হয় শিহান। মায়ার শায়লা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে শুনছে সবটা। আর শোনা শেষে দুজনেই নাচাইতো পেট চেপে ধরে অট্ট হাসিতে ফেটে পড়ে। শিহান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। বুঝে উঠতে পারে না এখানে হাসির কি আছে। দরজার ভেতরে দাঁড়িয়ে এতক্ষণ সবটা শুনছিল মোহ। বাবার কথা শেষ হতেই সে নিজের সাফাই গিয়ে বলে ওঠে, এখানে আমার দোষটা কোথায়? এত বড় বাসায় নিজের রুম, লিভিং রুম, ফ্রন্ট ইয়ার্ড, ছাদ, ওয়াশরুম সব ছেড়ে আমাকে ব্যাক ইয়ার্ডে গিয়ে কথা বলতে হবে কেন? পুরো দোষটাই তো তোমার। মোহর কথা শুনে মায়ের হাসির মাত্রা আরও বেড়ে যায়। শিহানের রাগের পারদের মাত্রা এবার বিপদসীমা অতিক্রম করে। সে ভয়ঙ্কর স্বরে ধমকে ওঠে, তোমার দোষ খুঁজে পাচ্ছ না? তুমি না খেয়ে খাবার জানালা দিয়ে ফেলে দাও, এটা দোষের না? এই পর্যায়ে মোহ ধমক শুনে ভয়ে সিটিয়ে যায়। আচমকা বজ্রকণ্ঠের ধমকে তার হৃদস্পন্দনের গতি বাড়ে। ভয়ে সে দ্রুত বিছানায় বসে বুকের বাপাসটায় আলতো ভঙ্গিতে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শান্ত হতে পারে না। উল্টো মনে হয় হৃৎপিণ্ড বোধহয় এভাবে লাফাতে লাফাতে তার মুখ দিয়ে বেরিয়ে আসবে। শিহানের ধমকের তোপে মায়ার শায়লাও চুপ হয়ে যায়। মায়া কিছুটা ভয় পেলেও সে নিজেকে সামলে নিয়ে শিহানকে সেখান থেকে টেনে সরিয়ে বলে, এত ভয়ঙ্করভাবে ধমক কেন দিলে? ওর সামনে ডক্টর চিৎকার চেঁচামেচি করতে নিষেধ করেছে, ভুলে গিয়েছো? ও না হয় ভুল করেছে, কিন্তু তুমি কি ওর ওপর রাগ দেখিয়ে ঠিক করেছো? মুহূর্তেই শিহানের হুঁশ ফিরে। রাগের মাথায় আসলেই জোরে ধমক দিয়ে ফেলেছে সে। মোহর উপর এভাবে চিল্লানোটা উচিত হয়নি বোধ হতেই অপরাধ বোধ তাকে ঘিরে ধরে। মায়া নিজের বাবার সঙ্গে আর কথা না বাড়িয়ে চলে যায় দরজার কাছে। ধীরে দরজায় নক করে প্রশ্ন করে, এই মোহ, ঠিক আছিস? বেরিয়ে আয়, বাবা আর রাগ করবে না, খাওয়া নিয়েও আর জোর করবে না। ভয়ে তখন মোহর চোখ উপচে জল পড়ছে। মুখের ভিতর হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে লাফাচ্ছে।
সবটা অনুভব করতে পারছে সে। বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে কি মারা যাচ্ছে? মোহ এই অবস্থায় বাবা মায়া কারো সামনেই পড়তে চায় না, তাই কোনো মতে উত্তর দেয়, পরে আসছি। এতদূর বলেই সে বিছানার হেড সাইডে পিঠ এলিয়ে দেয়। চোখের সামনে সবটা অন্ধকার হয়ে আসছে। তো মন বারবার বলছে তাকে ঠিক থাকতে হবে, এভাবে মৃত্যু হতে পারে না। এই অবস্থায় তো ভুলেও না। বাবা দোষটা নিজের ঘাড়ে তুলে নেবে না হয়, ভাববে হয়তো ওনার কারণে মোহর ক্ষতি হয়েছে। দরজার অপর পাশে আর কেউ নেই টের পেতেই মোহ হাতড়ে ফোনটা নেয়। কিছু না ভেবেই কল করে বসে মননকে। ওই লোকটা তো ডক্টর, নিশ্চয়ই একটা সমাধান দিতে পারবে। মোহ মনে মনে বারবার নিজের উদ্দেশ্য আওড়াচ্ছে। হোল্ড অন মোহ, ইউ হ্যাভ টু লিভ। বাবাকে গিল্ট ট্রাপে ফেলে মরলে ইউ উইল বি দ্য ওয়ার্স্ট ডটার ইন দ্য ওয়ার্ল্ড। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। রিং হওয়ার প্রায় সাথে সাথে রিসিভ করে মনন। স্বভাবসুলভ শান্ত গলায় বলে, আমার দোষ কি সেটা জানাতে কল করেছেন? মোহ অক্সিজেন ইনহেল এবং এক্সেল করতে করতে অস্ফুটে বলে ওঠে, হেল্প মি। মনন অবাক হয়। সে টিভির রুমে বসে খেলা দেখছিল। কিছু বলবে এমন সময় দেখে তার দাদু টিভির রুমের দিকে আসছে, তাই সে সাথে সাথে উঠে নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। উদ্বেগ নিয়ে জানতে চায়, কি হয়েছে? আপনি ঠিক আছেন? অসুবিধা হচ্ছে কেন? পোর্ট যেখানে বুকের বাম পাশে হার্ট অনেক জোরে জোরে বিট করছে, অস্বাভাবিকভাবে। মনে হচ্ছে গলা দিয়ে এক লাফে বেরিয়ে আসবে। আমিও ঘামছি, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এটা নর্মাল নাকি আমি মারা যাচ্ছি? মোহ কোনো মতে থেমে থেমে কথাগুলো বলে। মনন এক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে পড়ে, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিয়ে জানতে চায়, আপনি চিৎকার চেঁচামেচি করেছেন? এই মোহ, আপনি কি গলা ফাটিয়ে চিৎকার করেছেন? মোহ কেবল দুদিকে মাথা নাড়ে, মুখে উত্তর দিতে পারছে না সে। ভয়ে হুট করেই যেন শব্দ হারিয়ে ফেলেছে। দুচোখ ছাপিয়ে কেবল মৃত্যু ভয়ে অশ্রু বইছে। নিজেকে মনে হচ্ছে সব থেকে অসহায়। মনন কোনো উত্তর না পেয়ে নিজেই বলতে থাকে, আচ্ছা, ইটস ওকে, কিছু বলতে হবে না আপনার। আপনি আমার কথা শুনুন। যে অবস্থায় আছেন ওভাবেই থাকুন, নড়বেন না মোটেও। নড়াচড়া করলে বুকে চাপ অনুভব করে শ্বাসরোধ অনুভব হতে পারে, তাই কষ্ট হলেও নড়বেন না। আর নিজেকে মেন্টালি স্ট্রং রাখুন, কিচ্ছু হয়নি, ইউ উইল বি ফাইন। বডি রিল্যাক্স রাখুন, মাইন্ড বডি কোনোটাতেই প্রেশার দেবেন না, ওকে? আপনি কল কাটবেন না, লাইনে থাকুন। আমি এক্ষুনি পোর্ট স্পেশালিস্টকে কল করছি, ওনার ইনস্ট্রাকশন জরুরি। একটু কলে থাকুন, ওকে? মোহ সবটা শুনে জবাব দিতে পারে না। মনন মোহকে কলে রেখে দ্রুত দৌড়ে রুম থেকে বের হয়। সামনে দাদুকে পেতে দ্রুত ওনার হাত থেকে ফোনটা কেড়ে নেয় হসপিটালে নিজের পরিচিত পোর্ট সার্জনকে কল করার উদ্দেশ্যে। আলী আকবর সাহেব চেঁচিয়ে ওঠেন, আরে আমি লুডো ম্যাচ খেলছিলাম। মনন কেবল নিজের রুমের দিকে দৌড়ে যেতে যেতে জবাব দেয়, তোমার ম্যাচের থেকে কারো জীবন আমার কাছে বেশি ম্যাটার করে। মাথার উপরের দেওয়ালের মধ্যেখানে ফ্যানটা আপন গতিতে ঘুরে শীতল বাতাস বেরিয়ে দিচ্ছে। সেই শীতল বাতাস প্রাণ ভরে কুড়িয়ে নিচ্ছে মোহ। দু চোখের কার্নিশে অশ্রু শুকিয়ে গেলেও তার অস্তিত্ব পুরোপুরি মুছে যায়নি এখনো। বুকের ভেতরে ভয়টাও পুরোপুরি বিলীন হয়ে যায়নি এখনো। এই তো কিছুক্ষণ আগেও মোহর মনে হচ্ছিল হয়তো সে মারা যাচ্ছে। এই বুঝি সব ফুরিয়ে এলো, অথচ এখন সবটা শান্ত। হৃদস্পন্দনের গতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। মোহ সোজা হয়ে বিছানার মাস্টারে শুয়ে আছে। চোখ বুজে রেখে কানে ফোন চেপে ধরে রেখেছে এক হাতে, অপর হাতে এখনো বুকে হাত বুলিয়ে যাচ্ছে। পুরোটা সময়ে মনন কলের অপর পাশে উপস্থিত ছিল। মাঝখানে মোহর ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় কলটা কেটে গিয়েছিল। তবে সাথে সাথে মনন কল ব্যাক করেছে তাকে। চিন্তা মাথায় নিয়েও বেশ শান্ত গলায় মোহকে সকল ইনস্ট্রাকশন বুঝিয়ে বলেছে। কথার ফাঁকে ফাঁকে জুগিয়েছে আশ্বাস। লম্বা সময় ধরে মোহকে স্বাভাবিক হওয়ার সময় দিয়ে অতঃপর মনন প্রশ্ন করে, মোহ, এখন বেটার ফিল হচ্ছে? অসুবিধা হচ্ছে আর কোনো? মোহ ছোট করে উত্তর দেয়। ঠিক আছে। মনন এবার বলে ওঠে, আপনার ফ্যামিলি কোথায় থাকে মোহ? ইউ নিড কেয়ার। এরকম সিচুয়েশনগুলোতে ওনাদের আপনার পাশে থাকা উচিত। না, আমি চাই না ওনারা কখনো আমাকে এরকম অবস্থায় দেখুক। অলরেডি বাবা আর মায়া নিজেদের কাজ পড়াশোনা ফেলে সারাদিন আমার পেছনে পড়ে থাকে। এরকমটা দেখলে ওনারা এসব ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে 24 ঘন্টা। আমি চাই না আমার কারণে কারো জীবন থেমে যাক। মনন অজান্তে প্রশ্ন করে বসে। আমার সামনে দুর্বলতা প্রকাশ করতে অসুবিধা নেই? মোহে এবার সামান্য হেসে বলে, আমার কারণে আপনার জীবন থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। ওনারা আমার পরিবার, আপনার সাথে তো কোনো সম্পর্ক নেই।
মনন হঠাৎ নীরবতায় ডুব দিল। মোহর বলা কথাটা তার মাথায় ঘুরপাক খেতে থাকলো। আসলেই তো তাদের মাঝে সম্পর্ক নেই, নাকি আছে? জীবন মরণ পরিস্থিতিতে নিশ্চয়ই মানুষ সম্পর্কহীন কাউকে স্মরণ করে না। পর মুহূর্তেই মননের মস্তিষ্ক বলে ওঠে, মেয়েটা তাকে শুধুমাত্র এ যে ডক্টর স্মরণ করেছে। কিন্তু মন মস্তিষ্ককে শাসিয়ে বলে, পৃথিবীতে কি মননই একমাত্র ডক্টর? আরও তো ডক্টর আছে। কিন্তু তবুও মোহ কলটা স্পেসিফিকলি মননকেই করেছে। মননের মন ও মস্তিষ্কের বাগবিতণ্ডার মাঝে মোহর স্বর শোনা গেল। প্রথমত, অসময়ে কল করার জন্য সরি। দ্বিতীয়ত, আপনার মূল্যবান সময় চুরি করার জন্য সরি। আর তৃতীয়ত, আপনার ফোনের ব্যালেন্স খরচ করার জন্য সরি। মনন এই পর্যায়ে বিরক্ত হয়। পর মুহূর্তে মনে পড়ে যায় ওদিন মোহর সাথে হসপিটালে ছাদে করা আচরণটার কথা। ওই কারণেই বোধহয় এতগুলো সরি বলে বেড়াচ্ছে মেয়েটা। মনন বেশ শান্ত গলায় বলল, আপনার অসুবিধা, খারাপ লাগা, দুর্বলতাগুলো চাইলে সম্পর্কহীন মানুষটার কাছে বেড়ে ধরতে পারেন মোহ। আপনার সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে 24 আওয়ারের জন্য অ্যাভেলেবল থাকবো। সেটার জন্য ফি কিংবা সরির প্রয়োজন নেই। আপনার এখন রেস্ট করা উচিত। আমি রাখছি, আচ্ছা? প্রয়োজন হলে কল দেবেন, মনে দ্বিধা রাখবেন না। বলেই কলটা কেটে বিছানায় বসলো। দুহাতে মুখ ঢেকে দীর্ঘ সময় বসে রইল। মাথায় ঘুরপাক খাচ্ছে মাসুকের বলা কথাটা। তার আর মোহর মাঝে কিছু নেই, অথচ তবুও তাদের মাঝে কিছু একটা আছে, খুব প্রখর সেটা। মনন টের পাচ্ছে তা। ফট করে সে একা ঘরে নিজেকে প্রশ্ন করে বসলো। ইউ লাভ হার মন? প্রশ্নটা করে মনন নিজেই কেমন নিশ্চুপ হয়ে গেল। থমথমে হয়ে গেল মুখটা। তার আর মোহর মাঝে থাকা কিছু একটাকে খুঁজে পেয়ে যেন সে আরও দিশেহারা হয়ে পড়ল। অসম্ভব, মোহকে ভালোবাসা অসম্ভব একটা ব্যাপার। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, মননের থেকে কম করে হলেও বছর 10-এর ছোট। ওই মেয়েটাকে মনন কখনোই ভালোবাসতে পারে না। সে একজন শিক্ষিত ডক্টর, এরকম আক্কেলহীন কাজ তার সঙ্গে সাজে না। আর তাছাড়া সে তো পড়শিকে এতদূর ভাবতেই মনন আরেক দফা নিশ্চুপ হয়ে যায়, আরও নীরবতায় তলিয়ে যায়। বোধ করে গত 1 মাসে পড়শি নামক মেয়েটার কথা এক মুহূর্তের জন্য সে মনে করেনি। এক মুহূর্তের জন্য পড়শি তার মন কিংবা মস্তিষ্কে হানা দেয়নি। কিন্তু কেন? এরকমটা কি করে সম্ভব? মননের মন এবং মস্তিষ্ক কখন পড়শির পথ ভুলে মোহর পথে হাঁটা শুরু করলো? মননের হুট করেই নিজের মনকে প্রশ্নবিদ্ধ করতে মন চাইল। এই মনটা আদৌ কখনো পড়শির ছিল? কোনটা সত্যি তার জীবনের, পড়শি নাকি মোহ? মোহর দ্বিতীয় সাইকেল কেমো নেওয়ার 1 সপ্তাহ পেরিয়েছে। আজ আবার হসপিটালে চক্কর কাটতে হবে তার। ব্লাড টেস্ট সহ যাবতীয় 2-1টা টেস্ট করে একবার কেমোর ডক্টরকে দেখাতে হবে। তারপর আবার সার্জারির ডক্টর দেখাতে হবে। সব মিলিয়ে দিনের একটা লম্বা সময় আজ তার হসপিটালেই পার হবে। শিহানের জরুরি কিছু কাজ থাকায় তাকে ঢাকার বাইরে যেতে হয়েছে। তিনি শায়লাকে মোর সঙ্গে হসপিটালে যেতে বলেছিল, কিন্তু মায়া জোরাজোরি করে শায়লার বদলে নিজেই মোহর সঙ্গে এসেছে। শুভ্রকেও কল করে জানিয়েছে যেন হসপিটালে পৌঁছে যায়। এই কাজটা অবশ্য মোহর অনুমতি নিয়েই করেছে সে। মোহ আপত্তি জানায়নি কেন? মায়া আর মোহ হসপিটালে এসে আগে মোহর টেস্টগুলো করিয়ে নেয়। ব্লাড টেস্টের রিপোর্ট আসতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। রিপোর্ট আসলে তারপর ডক্টর দেখাতে হবে। তাই ততক্ষণের জন্য তারা ক্যাফেটেরিয়াতে গিয়ে বসে। শুভ্র এরই মাঝে এসে হাজির হয়ে যায়। হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে মায়ার মুখোমুখি বসে। মায়ের পাশে চেয়ারে বসা মোহ কপাল কুঁচকে প্রশ্ন করে, তুই কি বাজার থেকে আসছস? শুভ্র জবাব দেয়, না দোস্ত, তোর ভাইয়ের এত টাকা আছে? এসব তো আম্মুর ছাদে লাগানো গাছের ফল ফুল, তোর জন্য নিয়ে আসছি। একদম অর্গানিক। বাজারের ফল ফুল খাবি না একদম, শালারা ফরমালিন দিয়া ভরায় রাখে সব। মোহ সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, ডক্টর হওয়ার শখ জাগছে তোর? আরে না, ডাক্তারি পরে পাগলে। আমাকে কি তোর পাগল মনে হয়? তাহলে অর্গানিক আর ফরমালিনের জ্ঞান ঝাড়তেছিস কেন? আমি তো তোর কথা ভেবেই বলেছিলাম। হুম, আসল কাহিনী হচ্ছে মায়ার সাথে থাকতে থাকতে তুই ওর মতো হয়ে যাচ্ছিস। এই মেয়ে সারা দিন আমার আম্মা সেজে ঘুরে বেড়ায়, আর এখন তুই আসছিস আব্বা সাজতে। শুভ্র দাঁত বের করে হাসে। তিনজনই যখন আড্ডায় মশগুল তখন মোহ আলগোছে নিজের ফোনটা হাতে নেয়। মেসেজ নোটিফিকেশন চেক করতে পরিচিত নাম্বার দেখে কৌতূহল বোধ করে সে। সোজা নোটিফিকেশন হতে মেসেজে প্রবেশ করে। টেস্ট ডান। হঠাৎ মননের মেসেজ পেয়ে মোহ অবাক হয়। এই লোক কিভাবে জানলো আজ মোহর টেস্ট আছে? মোহ তো একবারও এই বিষয়ে কিছু বলেনি। এমনকি গত 4 দিনে মনন কেবল 4 বার তাকে মেসেজ করেছিল।
তার শারীরিক অবস্থা জানতে। প্রতিবারই মোহ জবাবে শুধু বলেছে ঠিক আছে। এর থেকে বেশি এক লাইনও কথা হয়নি তাদের। মোহ যখন কিছুটা বিস্ময় নিয়ে এসব ভাবছিল, তখনই আরও একটা মেসেজ আসে মননের তরফ থেকে। পেছনে তাকান, ডান পাশে শাড়ির 5th টেবিল। মোহ সাথে সাথে ঘুরে পেছনে তাকায়, দেখতে পায় মননকে এক হাতে ফোন আর অন্য হাতে স্যান্ডউইচ নিয়ে বসে আছে। মোহকে দেখে সামান্য হাসে। মোহ সাথে সাথে আবার সামনে ফিরে বসে, মেসেজের রিপ্লাই করে। ডান। ডক্টর দেখাবেন কখন? মননের আগ্রহ দেখে মোহ কিছুটা সংকোচে পড়ে, তবুও জবাব দেয় 1 ঘন্টা পর। ওকে, আপনার সময় হবে, দেখা করতে পারবেন? বেশি সময় নিব না আপনার। আই জাস্ট নিড টু টক টু ইউ। মোহ আরেক দফা অস্বস্তিতে পড়ে যায়। এই আগ বাড়িয়ে নিজ থেকে দেখা করতে চাওয়া মনন তাকে খুব অস্বস্তি দিচ্ছে। তবুও কি ভেবে যেন রাজি হয়ে যায়। মনন ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যেতেই মোহরও ফোন ও ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, তোরা বসে গল্প কর, আমি আসছি। কোথায় যাচ্ছিস? মোহ বিরক্তি নিয়ে জবাব দেয়, ওয়াশরুমে যাচ্ছি। এখন কি তুই ওখানেও আমার পিছু পিছু যাবি? তোর কি মনে হয় আমি পথ ভুলে যাব? যা তুই, তাড়াতাড়ি আসবি। মোহ ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে না গিয়ে বরং লিফটের দিকে চলে যায়। মননের ইনস্ট্রাকশন অনুযায়ী 3rd ফ্লোরে পৌঁছে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ওপিডি এরিয়ায় চলে যায় সে। মননের কেবিনের সামনে গিয়ে কিছুক্ষণ দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে। অতঃপর কেবিনের বাইরে থাকা অ্যাসিস্ট্যান্টকে বলে, ডক্টর ভেতরে আছেন? জি আছে। আপনার নাম? মেহনামা ফেরদৌস। ও হ্যাঁ, ডক্টর আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যেতে পারেন। মোহ নির্বিকার ভঙ্গিতে দরজা ঠেলে কেবিনে প্রবেশ করতেই দেখে মননকে টেবিলের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিজের চার চোখ দিয়ে একটা ফাইল দেখছিল। মোহকে দেখতেই ফাইলটা হাত থেকে রেখে দিয়ে হেসে বলে, হাই, প্লিজ হ্যাভ এ সিট। কেমন আছেন? মোহ চোখ সরু করে এগিয়ে এসে একটা চেয়ারে বসতে বসতে জবাব দেয়, ভালো। সরি, আপনাকে চা কফি অফার করতে পারছি না। পানি খাবেন? মোহ প্রশ্ন করে, আপনি কি চা কফি পানি অফার করার জন্য দেখা করতে চেয়েছেন? আমি তো বুঝতে পেরেছি। টোটোস্কোপ ব্যাগ চাই। ডোন্ট ওয়ারি, দিয়ে দিব ফেরত আমি। মনন মোহর মুখোমুখি চেয়ারে বসে বলে ওঠে, না, ওইটা আপনার হয়ে গিয়েছে, আপনি রাখুন। আমার কাছে নতুন টোটোস্কোপ আছে, সরি আই মিন স্টেথোস্কোপ আছে। আমি তো সব সর্ট আউট করার জন্য দেখা করতে চাইছিলাম। কি শর্ট আউট করতে চান? মোহ, লুক, আই এম সরি। ওয়েট, আপনার ওই সরির ভূত এখনো মাথা থেকে নামেনি। ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি। ভুল কিছু তো বলেননি আপনি, আমাকে রিয়েলিটি চেক দিয়েছেন শুধু। আমার এটার প্রয়োজন ছিল টু রিমেম্বার মাই বাউন্ডারিজ। থ্যাঙ্কস ফর দ্যাট। মোহ, আই ওয়াজ টায়ার্ড দ্যাট ডে। আই এম এগেইন সরি ফর দ্যাট ডে। আমি এখানে দেখা করতে এসেছি শুধুমাত্র আপনাকে থ্যাঙ্কস বলতে, ওদিন রাতে আমাকে হেল্প করার জন্য। বলতে বলতে মোহ নিজের ব্যাগে কিছু একটা খুঁজতে থাকে। মনন বলে, থ্যাঙ্কস বলতে হবে না, ইউ ক্যান কল মি এনি টাইম ইফ ইউ নিড এনি হেল্প। আমি অবশ্যই চেষ্টা করব। মননের সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই মোহ একটা হলুদ রঙের স্ট্রেস রিলিফ বল বের করে মননের হাতে ধরিয়ে দেয়। মনন একবার হাতের বলটার দিকে তাকায় আর একবার মোহর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। মোহ বলে ওঠে, থ্যাংক ইউ। গিফট হিসেবে এটা বাদে আর কিছু পাইনি দেওয়ার মতো। ডক্টর, আপনি সারাদিন বিভিন্ন স্ট্রেসে থাকেন। ইট উইল হেল্প ইউ। এখন আই গেস সব কিছু শর্ট আউট করা হয়ে গিয়েছে আমাদের মাঝে। এখন থেকে আপনি আপনার রাস্তায় আর আমি আমার। টাটা। বলেই মোহ উঠে কেবিন থেকে বেরিয়ে যায়। মনন বসে থাকে সম্পূর্ণ একা, নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকে হাতের স্মাইলি ইমোজের ডিজাইন করা স্ট্রেস রিলিফ বলটার দিকে। মোহর এই শর্ট আউটের নাম করে আলাদা আলাদা পথ মাপার ব্যাপারটায় বেজায় বিরক্ত এবং অসহ্যকর বোধ করছে সে। বেলাজ মনটা তাকে টিটকারি মেরে বলছে, কি মদন, অসহ্যকর লাগছে না? দিস ইজ সাইন ইউ আর ইন লাভ উইথ হার ম্যান। একদিন না একদিন অবশ্যই স্বীকার করবি তুই। রাতের খাবার টেবিলে বেশ অমনোযোগী দেখা যায় মননকে। ভাত মেখে শুধু নাড়াচাড়া করছে, খাবারের দিকে মনোযোগ নেই তার, উল্টো গভীর এক ভাবনায় বিভোর সে। টেবিলে উপস্থিত আলী আকবর কায়সার এবং আরিফ কায়সারের চোখ এড়ায় না ব্যাপারটা। আলী আকবর সাহেব চোখের ইশারায় ছেলেকে কিছু একটা বলে। আরিফ সাহেব ইশারায় মাথা নেড়ে তাতে অসম্মতি জানায়। আলী আকবর সাহেব চোখ পাকিয়ে তাকাতেই আরিফ সাহেব ভয়ে নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলে, মনন, মেয়েটার নাম কি? মনন ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে, কপাল কুঁচকে শুধায়,
তোমার দাদু বলেছে তোমার রুমে একটা মেয়ের চুল পেয়েছে। মেয়েটার নাম, পরিচয় বলো আমাদের, আমরা প্রস্তাব নিয়ে যাই। তুমি চিন্তা করো না, আমরা সবাইকে রাজি করিয়ে নিব। কিন্তু কালো জাদু এসব করা কোনো সমাধান নয়। অনন বিস্ফোরিত দৃষ্টি মেলে একবার নিজের আব্বুকে দেখে, অতপর নিজের দাদুকে। রাগে কিছুটা চেঁচিয়ে ওঠে। সিরিয়াসলি? লাইক সিরিয়াসলি? আমাকে দেখে মনে হয় আমি কুফরি কালাম করি? আরিফ সাহেব নিজের বাপ ও ছেলের মাঝে কাচুমাচু করে বলে। তাহলে একটা মেয়ের চুল তোমার কাছে কি করছে? সেটা জেনে তোমাদের কি লাভ আব্বু? আলী আকবর কায়সার মুরগির রানে কামড় বসিয়ে বলে ওঠে। তোমার বাপ প্রেমে পড়ার 1 সপ্তাহের মধ্যে আমি তা ধরে ফেলেছিলাম। তোমার কি মনে হয় আমার চুলগুলো বাতাসে সাদা হয়েছে? অভিজ্ঞতা বলতেও একটা ব্যাপার আছে। তোমার আচার আচরণে একটা পরিবর্তন এসেছে, যেটা বাসার সবাই দেখতে পাচ্ছি। প্রেমে পড়া ছেলেদের মতো আচরণ করছো তুমি। মনন বিরক্ত হয়ে খাবার ছেড়ে উঠে যেতে নিলে দাদু থমথমে গলায় বলে ওঠে। খাবার নষ্ট করা মানুষদের আমি অপছন্দ করি। আমাদের কথা বিরক্ত লাগলে খাবার নিয়ে রুমে গিয়ে বসে খাও, তবুও যাতে একটা ভাতের দানাও নষ্ট না হয়। মনন রাগ দেখিয়ে তাই করে। প্লেট নিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে টেবিলে বসে। খাবার খেতে খেতেও তার রাগ কমে না। আশেপাশে তাকাতেই টেবিলের উপর মোহর দেওয়া ওই স্ট্রেস রিলিফ বলটা দেখতে পায়। সেটাকে বাম হাতে নিয়ে এসে শক্ত করে চেপে ধরে। জিনিসটা আসলেই কাজের। দাদু আর আব্বু যেভাবে তার পেছনে হাত ধুয়ে পড়েছে, মননের এখন প্রায় প্রতিদিনই এটার প্রয়োজন পড়তে পারে। কিন্তু এটাকে এভাবে বাইরে ফেলে রাখা যাবে না। দাদু কিংবা আব্বু দেখে নিলে এই বলের পেছনেও গোয়েন্দাদের মতো হাত ধুয়ে উঠে পড়ে লাগবে। অঘটনটা ঘটল ঠিক 2 দিন পর। মননের ধৈর্যের পারদ চূড়ান্ত সীমায় পৌঁছাতেই সে না পেরে মোহর নাম্বারে কল করে। বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ হতে মনন দ্রুত ভঙ্গিতে বলে। মোহ দেখা করতে পারবেন আমার সাথে রাইট নাও? ইট ইজ আর্জেন্ট। মোহ কিছু জবাব দেওয়ার আগে মনন ফের বলে ওঠে। প্লিজ ডোন্ট সে নো। মোহর ইচ্ছে করে না, চেনার অভিনয় করলো। হ্যালো, কে আপনি? আমার সাথে দেখা করতে কেন চাইছেন? মোহ, আই এম সিরিয়াস। ওয়াসিফ কায়সার মন। ও, এই নামের একটা লোকের সাথে তো 2 দিন আগেই সব মিটমাট করে এলাম। আবার কেন কল দিয়েছেন তাহলে? কিছু মিটমাট হয়নি, তাই দেখা করতে পারবেন কিনা বলুন। ফ্রি আছেন আপনি? মোহ ফ্রি আছে। সে চাইলে এখন কিছু একটা বলে বাবাকে রাজি করিয়ে গাড়ি নিয়ে বের হতেও পারবে, কিন্তু সে সেটা মননকে জানায় না, বরং বলে, না, আগামী 5 দিন আমি খুব ব্যস্ত, আমার প্রচুর রেস্ট দরকার। 5 দিনের আগে কারোর সাথে দেখা করা সম্ভব না আমার পক্ষে। 5 দিন পর পারবো। যদিও মননের ধৈর্য কুলাচ্ছে না, তবুও সে রাজি হয়ে যায়। মোহকে বলে, আচ্ছা, কোথায় আর কখন দেখা করতে চান আমাকে জানিয়ে দেবেন। টেক কেয়ার। কলটা কেটে কেবিনে থম মেরে বসে থাকে মনন। নিজেকে কিছুটা হ্যাংলা প্রকৃতির মানুষ মনে হচ্ছে তার। এভাবে কল করে ডেসপারেট হয়ে দেখা করতে চাওয়াটা তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না, কিন্তু তবু এই কাজটা সে করেছে। অবশেষে বহু কিছুই করেছে যা তার করার কথা ছিল না, হয়তো সামনেও করবে। তারিখটা আজ আগস্ট মাসের 27 ঘরে। দিনের শুরুটা হলো মোহর নাস্তার টেবিলে বসতেই চোখ মুখ কুচকানো দিয়ে। অবশ্য প্রতিদিনই খেতে বসলে তার সুন্দর মুখটা বিরক্তিতে কুচকে আসে। প্লেটে থাকা অল্প মশলায় ভাজা আলু ভাজি, 2টো ডিম সিদ্ধ এবং সেদ্ধ আটার রুটি দেখে মোহর ইচ্ছে করছে উঠে এক ছুটে বমি করে আসতে। কিন্তু এরকমটা করলে টেবিলে বসে থাকা তার পিতা মহোদয় তাকে 2 ঘন্টা লেকচার শোনানো শুরু করবে। সেটা থেকে জোর করে এসব ছাইপাশ গিলে নেওয়া উত্তম মনে হয় মোহর কাছে। সিদ্ধ ডিমের সাদা অংশটা খুঁটে খেয়ে কুসুম দুটো ফেলে উঠে যাচ্ছিল মোহ। শিহান ভারী গলায় ডাকে, কুসুম কে খাবে? মোহ দাঁত বের করে হেসে বলে, তুমি খাও আর একটা মায়া খাবে। আমার পেছনে কত দৌড়াও তোমরা, তোমাদের শক্তির প্রয়োজন বেশি। শিহান চুপচাপ চোখ পাকিয়ে তাকিয়ে থাকে মোহর দিকে। মোহ মুখ লুটকে বলে, আমি কেন খাবো? এটা আমার কি লাভ? আমি কি পাবো? শিহান ভুরু কুচকে বলে, শক্তি পাবে, শরীরে বল পাবে, আর কি চাও? মোহ এই সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ পেতে এসে লুফে নিয়ে বলে ওঠে, আমি একটু ঘুরতে বের হই। টেবিলে উপস্থিত মায়া এবং শিহানকে কিছুটা অবাক হতে দেখা গেল। মায়া তবুও পরিস্থিতি সামলে নিয়ে বলে, ঘুরতে যাবি? সমস্যা নেই, আমিও সাথে যাব। কোথায় যাবি বল? মোহ মুখ শক্ত করে বলে, আমি একা বের হতে চাচ্ছি। অসম্ভব। শিহান সঙ্গে সঙ্গে জবাব দেয়। মোহ ঠোঁট উল্টে কিছুটা ঢং করে বলে, প্লিজ একটু বের হই একা। কটা মাস ধরে আমি এই
বেড়া জালে আটকা পড়ে আছি, পুরো ফেড আপ হয়ে গিয়েছি। একটু একা ঘুরি না বহুদিন। শিহান গলে না, মুখ শক্ত করে বসে থাকে। মহ তার বাবার গুণই পেয়েছে। ঘাটতারামি করে রাগ দেখিয়ে বলে, ভালো, বেঁধে রাখো সবাই আমাকে হসপিটাল আর বাসার ভেতর। বেশি কিছু তো চাইনি, একদিন সামান্য ঘুরতে চেয়েছি শুধু। কিন্তু যেহেতু আমার এই আবদার কেউ মানবে না, সেহেতু আমিও আর কারোর কথা শুনবো না। যাচ্ছি আমি, ঔষধও খাবো না, আর রুম থেকেও বের হব না। টাটা। বলে মোহ এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মায়া পিছু ডাকে। এই দৌড়াচ্ছিস কেন? আস্তে মোহ। মোহ শুনে না সেসব। শিহান রাগে চেঁচিয়ে ওঠে। আমাকে ব্ল্যাকমেইল করছে ও, আমার সাথে ঘাড়তেরামি করছে, এত সাহস? মায়া স্বাভাবিক মুখে জবাব দেয়, তোমার মতোই তো হয়েছে। এটা তুমিও ভালো করে জানো যে ও যা বলে গিয়েছে তাই করবে। শুধু শুধু এই ব্যাপারটা না বাড়িয়ে পারমিশন দিয়ে দাও। এটা তো সত্যি যে ও অনেক দিন ধরে হসপিটাল টু বাসা ছাড়া আর কোথাও যাচ্ছে না। আজকে যেহেতু চাইছে, সেহেতু ড্রাইভার আঙ্কেলকে দিয়ে যেখানে যেতে চায় যেতে দাও। মায়ের কথার কোনো প্রত্যুত্তর করে না শিহান। চুপচাপ বসে রয় কিছুক্ষণ। বাপকে ব্ল্যাকমেল করছে তার মেয়ে। শিহানও কম যায় না। মায়াকে বলে, ওকে গিয়ে বলে দাও বিকালে ড্রাইভারের সঙ্গে যেতে পারবে, কিন্তু বিকালের আগ পর্যন্ত ওকে যা যা খেতে দেওয়া হবে তা চুপচাপ খেতে হবে। কোনো প্যাংচামি আমি শুনতে চাই না। মায়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না। মাঝে মধ্যে তার মনে হয় তার বাপ আর বোন দুজনই পাগল। সারাদিন প্রতিযোগিতায় লেগে থাকে কে ঘাটতারামিতে এগিয়ে থাকতে পারে। মননের দুপুরটা কাটে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে। 4 মাসের একটা লিউকেমিয়ায় আক্রান্ত শিশুকে ইমার্জেন্সি সিচুয়েশনে হসপিটালে নিয়ে আসা হয়। 4 মাসের ওই নিষ্পাপ প্রাণটার নামটাও ঠিকঠাক শোনার সময় পায় না ডাক্তাররা। সকলে লেগে পড়ে বাচ্চাটার নিভু নিভু জীবন শিখাকে চালিয়ে রাখার চেষ্টায়। ইমার্জেন্সি ইউনিট থেকে বাচ্চাটাকে দ্রুত সময় আইসিইউতে শিফট করার প্রয়োজন পড়তেই মনন নিজে বাচ্চাটাকে কোলে নিয়ে সিনিয়র ডক্টরদের পেছনে ছুটে। কিন্তু আইসিইউতে পৌঁছানোর পূর্বেই বাচ্চাটা মননের কোলেই দম ছেড়ে দেয়। সীমিত জীবন সন্ধির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে পাড়ি জমায় না ফেরার দেশে। পুরো ঘটনাটা ঘটে মননের চোখের সামনে, তারই সংস্পর্শে। হতবুদ্ধির ন্যায় ঘন্টা কয়েক মনন আইসিইউর সামনেই বসে থাকে। পুরো ব্যাপারটা হুট করেই যেন তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। নিষ্পাপ বাচ্চাটার মুখ তার চোখের সামনে বারবার ভেসে ওঠে। তার সিনিয়র পরিস্থিতি আজ করতে পেরে তাকে বলে, ইটস ওকে, ইউ ট্রাইড আওয়ার বেস্ট। আল্লাহর মর্জি থেকে তো আমাদের চেষ্টাটা বড় না? তোমার না বিকালে ডে অফ নেওয়ার কথা? তুমি বরং এখনই বাসায় চলে যাও। তোমার শিফটটা ডক্টর মুহিব সামলে নেবে। মনন আর কথা বাড়ায় না। চুপচাপ হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে যায় নদীর পাড়ে, যেখানটায় মোহ বিকালে দেখা করবে বলে জানিয়েছে। পুরো বিকেলটা মনন নদীর পাড়ে একটা বাঁশের পাটাতনে বসে কাটায়। ভয়ঙ্কর অভিজ্ঞতাটা মস্তিষ্ক থেকে দূরই হচ্ছে না। বাচ্চাটার মা বাবার আহাজারি মনে পড়তেই তার পুরুষালী মনটা টলে ওঠে। চোখ ঠিকরে অশ্রু বেরিয়ে আসতে চায়, তবে মনন সেই সুযোগ দেয় না। বিষাদ মাখা অভিজ্ঞতাটার পীড়া গিলে নেয় নীরবে। মোহ আসে বিকাল 4:27 গায়ে চড়ানো হালকা বেগুনি রঙের টপস এবং সাদা প্যান্ট, মাথায় পেঁচানো স্কার্ফ, মুখটাও মাস্কের সাহায্যে ঢাকা। দূর হতেই মননকে লক্ষ্য করে সে। কেমন অন্যমনস্ক দেখাচ্ছে। কাছাকাছি আসতেই টের পেল লোকটা বোধহয় কাঁদছে। আর একটু কাছে আসতে স্পষ্ট হলো কাছে নয়, তবে চোখ মুখে লাল হয়ে আছে। মোহ দূরত্ব রেখে পাশে বসতে বসতে বলে, ঠিক আছেন? মননের ধ্যান ভাঙে। মোহকে দেখে বলে, সরি, কখন এসেছেন? কেমন আছেন? মাত্র আসলাম। ঠিক আছে, কিন্তু আপনাকে ঠিক মনে হচ্ছে না। মনন কিছু বলতে নিয়েও বলে না। এসব ব্যাপার মোর সঙ্গে শেয়ার করার মানে হয় না। অযথা ভয় পাবে মেয়েটা, তাই নিজেকেই সামলে নিয়ে কিছুটা হেসে বলে, কিছু না, ঠিক আছে। রাতে ঘুম হয়নি ঠিকঠাক, সেজন্য ক্লান্ত দেখাচ্ছে হয়তো। মোহ বুঝতে পারে মনন এইমাত্র একটা ঢা মিথ্যা কথা বলেছে, কিন্তু সে আর ব্যাপারটা ঘাটায় না। সে নিজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ যে সে কিছুতেই নিজের সীমারেখা ভুলবে না, তাই সরাসরি প্রশ্ন করে, দেখা কেন করতে চেয়েছেন? মনন আবার নিশ্চুপ হয়ে যায়। কথা হারিয়ে বসেছে সে। মনে পড়ছে না মোহকে কি বলতে চাইছিল সে। মনে পড়লেও সাজিয়ে উঠতে পারছে না কথাগুলো। আবারও বাচ্চাটার কথা মনে পড়ে যায় তার। চোখ আবার অশ্রুসিক্ত হয়। চশমার ফ্রেমটাও হঠাৎ খোলা হয়ে ওঠে। মোহর চোখ এড়ায় না কিছু। এবার সে নিজের সীমারেখা ছেড়ে বের হয়। মননের চোখের চশমাটা খুলে নিয়ে নিজের স্কার্ফের এক কোণা দিয়ে কাজটা পরিষ্কার করে দেয়। স্বাভাবিক গলায় বলে, আমি আপনার সামনে কেঁদেছিলাম। আপনিও চাইলে কাঁদতে পারেন, কাউকে বলবো না, শোধবোধ। মনন না চাইতেও আশকারা পেয়ে বলে বসে,
একটা বাচ্চা। এতটুকু বলে মনন থেমে যায়, নিজেকে সংবরণ করে নেয় আবার। তবে এবার মোহ নিজ থেকেই আন্দাজ করে প্রশ্ন ছুড়ে। মারা গিয়েছে? মোহ অনেকটা সরল মনে প্রশ্নটা করে, তবে মনন অবাক হয়। কিছুক্ষণ নিষ্পলক মোহকে দেখে কেবল হ্যাঁবোধক মাথা নাড়ে। মোহ এবার জানতে চায়, কতটুকু ছোট ছিল? 4 মাস। মোহ নিজেও এবার চুপ হয়ে যায়, মনে মনে ইন্নালিল্লাহ অনিল্লাহি রাজিউন পড়ে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ওর জন্য আলাদা করে জান্নাত চাইছি না, নিষ্পাপ ফুল ছিল, ওর গন্তব্য জান্নাতেই। মনন চশমা ছাড়াই নদীর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এদিকটায় মানুষজন খুবই কম, শীতল বাতাস আছে। মোহ মননের চশমাটা ফেরত পরিয়ে দেয়। মনন বাধা দেয় না অবশ্য। মোহকে সে শুরু থেকে অজান্তে অনেক ব্যাপারে ছাড় দিয়ে আসছে, হোক সেটা স্টেথোস্কোপ কিংবা অ্যাপ্রন কিংবা চশমা। মোহ শুকনো মুখে প্রশ্ন করে, পেশেন্ট মারা গেলে কি সব ডাক্তারদেরই কান্না পায়? মনন মোহর প্রশ্নের পিঠে কেবল তার দিকে তাকিয়ে রয়, কোনো উত্তর দেয় না। মোহে এবার নদীর দিকে তাকিয়ে উদাস গলায় শুধায়, আমার সার্ভাইভাল রেট জানেন? মনন ইচ্ছে করে উত্তর দেয় না, এবার চোখ ফিরিয়ে নেয়, এমন ভান করে যেন সে কিছুই শুনতে পায়নি। তবে মোহ বলে ওঠে, 55%। রিপোর্টে এত এসেছে, যদিও বেঁচে যাওয়ার পার্সেন্টেজ কিছুটা বেশি, কিন্তু বেঁচে থাকতে হলে আমার সার্জারি করতে হবে। সার্জারিতে ওনারা আমার হাড় কেটে ফেলে দেবেন, ইমপ্ল্যান্ট বসাবেন হাড়ের বদলে। পুরো জীবনের জন্য আমার দৌড়ঝাঁপ বন্ধ হয়ে যাবে, কখনো সাইকেলও চালাতে পারবো না। এর থেকে মরে যাওয়াটা সহজ মনে হয় আমার। মনন অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। এই পর্যায়ে সে চোখ বুজে নেয়। তার এতদিনের দ্বিধার সমাধান হয় মোহর কথার সঙ্গে বুকটা কেঁপে ওঠার মধ্য দিয়ে। এত বছর সে অনেক বড় একটা ভুল ধারণার মাঝে ছিল। পড়শির প্রতি সে যা অনুভব করত তা ভালোবাসা ছিল না। পড়শিকে হারিয়েও এক মুহূর্তের জন্য তার কখনো মনে হয়নি সে হয়তো মরে যাবে। কিন্তু তার পাশে বসে এই মেয়েটা মোহ। এই মেয়েটার মৃত্যু সম্ভাবনা শুনতেই তার নিঃশ্বাসে টান পড়ে। অনুভব করে সে হয়তো মারা যাচ্ছে। অদ্ভুত সে অনুভূতি। মনন কাউকে দেখাতে পারে না, বলতেও পারে না। মোহ হঠাৎ আনমনে বলে বসে, ওই দিন হসপিটালের ছাদ থেকে এসে আমার নিজেকে খুব গায়ে পড়া, সস্তা মেয়ে মানুষ মনে হচ্ছিল। নিজের কাছেই নিজেকে বোঝা মনে হচ্ছিল। আমি ওই সন্ধ্যায় নিজের মৃত্যু কামনা করেছি, এটাই সলিউশন মনে হয়েছে আমার। আমি অস্থির প্রকৃতির মেয়ে, এত নিয়ম শৃঙ্খলা মেনে বাঁচা আমার জন্য কষ্টের। মনন চমকে তাকায় মোহর দিকে। বুক জুড়ে বিষ ব্যথা অনুভব করছে সে। মস্তিষ্ক বিদ্রোহ করে উঠল। তোর কারণে মনন, তোর কারণে মেয়েটা কষ্ট পেয়েছে ওদিন। এতটাই কষ্ট পেয়েছে যে নিজের মৃত্যু কামনা করে বসেছে। মনন মস্তিষ্কে আলোড়িত কথাগুলো ভুলে ব্যথতুর স্বরে আওড়ালো, আপনি এতটা অবুঝ মোহ? অবুঝের মতো নিজের মৃত্যু চাইলেন? কারো কথা ভাবলেনও না? মোহ মলিন হেসে বলে,